বাংলাদেশের লেখিকা ফারজানা সিদ্দিকা পাঠক মহলে এখনো সুপরিচিত নন। আমি নিজেও তার লেখা আগে পড়িনি। কিছুদিন আগে ঢাকা থেকে প্রকাশিত গল্প পত্রিকা বয়ানের জানুয়ারি-মার্চ 2022 সংখ্যায় এই গল্পটি প্রতিদিনের একদিন আমি পড়ি। গল্পটি ভালো লেগেছিল বলে আজ আপনাদেরও শোনাতে ইচ্ছে করল। তাই গল্পে আড্ডায় রৌহিনের আজকের পর্বে আমরা শুনব ফারজানা সিদ্দিকার ছোট গল্প প্রতিদিনের একদিন, পাঠে আমি রৌহিন। ঠিক 7টায় বিসমিল্লাহ বলতে বলতে দোকানের ঝাঁপ তোলে মফিজউদ্দিন। আবছা অন্ধকার পেরিয়ে পেছনের একমাত্র জানলাটা খুলে দিলেও ছোট দোকানটা আলোকিত হয় না। দোকানের দুপাশের লম্বা দেওয়ালে কোনো ফাঁক ফোকর নেই যে বাড়তি আলো ঢুকবে, আর থাকলেই বা কি, দুই পাশেই তো আরও দোকান। আগে পেছনের জানলা খোলার আগেই 7 পাওয়ারের লাইটটা জ্বালিয়ে দিত মফিজউদ্দিন। এখন আর তা করে না। জানলা খুলে টেলিভিশন ছেড়ে দেয়। 7 পাওয়ারের লাইটের চেয়েও বেশি জোরালো আলো দেয় এই টেলিভিশন। আর টেলিভিশনের গমগমে আওয়াজে মনটাই ভালো হয়ে যায় তার। মনে হয় অনেক মানুষের মধ্যে আছে। দোকানে এই 7 সকালে সে আর একা নয়। এই সময়টায় মাঝে মাঝে মফিজউদ্দিন একা একাই মুচকি হাসে। তার মনে হয় হিন্দু হলে দোকান খুলেই সে টেলিভিশনের সামনে ধূপ ধুনো জ্বালাতো, রীতিমতো পুজো করত, যেমন করে হিন্দু দোকানদারেরা হাতির মুখওয়ালা ছবির সামনে করে। এই টেলিভিশনটা তার দোকানের বরকত বাড়িয়েছে এমন ভাবনা ভাবলেই বা ক্ষতি কি? যদিও এটা কেনার জন্য যে কিস্তি সে নিয়েছে তা এখনো পুরো শোধ হয়নি। অবশ্য আগামী 4 মাসে তার আয় রোজগার ভালো হবে। গত 10-12 বছর ধরে এই ব্যবসায় এসে এমনই দেখেছে সে। আশ্বিনের শেষ থেকে কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ লোকজন শীতের দাপটে বেশি বেশি চা খায়। কিন্তু গত 2 বছর শীত একটু কমই পড়েছে, তবু চা খাওয়াটা তেমন কমেনি। 7 মাস আগে এই 20 ইঞ্চি সস্তা রঙিন টেলিভিশনটা দোকানে আনার পর থেকেই তো তার কাস্টমার বেড়ে গেল। আশপাশের কোনো চায়ের দোকানে টেলিভিশন নাই, কেবল তারটাতেই আছে বলে এই এলাকার দোকানদার সমিতিতে আজকাল তার কদরও একটু বেড়েছে। এই নিয়ে কি তার একটু অহংকারও হয় না? মাঝে মাঝে একটা পরিতৃপ্তির ঢেকুর তুলতে ইচ্ছা করে, আর তখনই সে জিভ কেটে বিড়বিড় করে বলে ওঠে, আলহামদুলিল্লাহ, সবই খোদার রহমত। তখন সে আবার কয়েকবার মনে মনে নাউজুবিল্লাহ বলে ওঠে, কেননা তার মনে পড়ে যায় যে সে টেলিভিশনকে পুজো দিতে চেয়েছে। টেলিভিশনটা ছেড়েই সে সোজা চলে যায় দোকানের পেছন দিকে। সেখানে একটা ক্ষয়ে যাওয়া ভোতা ঝাড়ু রাখা থাকে। খুবই যত্ন নিয়ে দোকানটা ঝাড়ু দেয় সে। তারপর চলে আসে চুলার কাছে। টুকরো করা চারকোলগুলো একটা একটা করে সাজিয়ে দেয় চুলার ভেতর। আগুন ধরায়। 5 লিটারের বোতলে রাখা পানি ঢেলে চুলায় চায়ের কেটলি বসায়। তারপর আয়েশ করে বসে ছোট্ট চৌকিটায়। এসব করতে করতেই তার 30-40 মিনিট লেগে যায়। 7:45টার ঠিক আগে পানিটা ফুটে উঠলেই সে খুশি। ওই সময় থেকেই তার কাস্টমার আসা শুরু হয়। বাঁধা কাস্টমার। তার দোকান থেকে ঠিক গুনে গুনে 6টা দোকান পরে রিক্সার গ্যারেজ। ওই গ্যারেজের প্রায় 20-25 জন রিক্সাওয়ালাই তার দোকানের নিয়মিত কাস্টমার। মেস করে থাকে তারা। ভোরের স্কুল ট্রিপগুলো দিয়ে এক এক করে এসে হাজির হয় তার দোকানে। চা আর বানরুটি খায়। কেউ কেউ একটু বেলা করে আসে, 11টা-12টা নাগাদ। আগে তো চা রুটি খেয়েই 2-4 কথার পর ফের রিক্সা নিয়ে বেরিয়ে পড়তো। এখন অনেকেই একটু বেশি সময় ধরে বসে, চুপচুপ করে চা খায় আর চোখ বড় বড় করে টেলিভিশন দেখে। কোনো কোনো দিন দুপুর গড়িয়ে গেলে, বিশেষ করে প্রখর রোদের দিনে শহরও যখন প্রায় ঝিমিয়ে পড়ে, মফিজউদ্দিনের দোকানে 8-10 জন রিক্সাওয়ালা চুম্বকের মতো বসে থাকে। টেলিভিশনে তখন কোনো কোনো বাংলা চ্যানেলে বাংলা সিনেমা জমে ওঠে। ঘোর বর্ষার দিনেও এমন হয়। টেলিভিশনের সাউন্ড তখন বাড়িয়ে দিতে হয় অনেক জোরে। দোকানের চালে বৃষ্টির ঝমঝম ছাপিয়ে সিনেমার সংলাপ আরও বেশি নাটকীয়তা ছড়ায়। এসব দিনেও তার আয় রোজগার বেশ ভালোই হয়। সিনেমা দেখায় মগ্ন হয়ে থাকে যারা, বিজ্ঞাপনের সময় তাদের মগ্নতা সাময়িক বাধাগ্রস্ত হয়। তখনই তারা কিছুটা লজ্জিত ভঙ্গিতে মফিজউদ্দিনের কাছে চায়ের অর্ডার দেয়। চৌকিতে বসে বসে মফিজউদ্দিন এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করে। বিজ্ঞাপন হোক আর তার এই নিত্যদিনের কাস্টমাররা সিনেমার রঙিন দুনিয়া ছেড়ে বের হয়ে আসুক, আর ভেবে নিক এটা কোনো সিনেমা হল নয় যে একবার টিকিট কেটে বসে গেলেই 3 ঘন্টা পার করা যাবে।
চা বিক্রি না হলে মফিজউদ্দিনের ব্যবসা লাটে উঠবে। ফাউ ফাউ সিনেমা দেখার জন্য তো আর টেলিভিশনটা সে দোকানে রাখে নাই। এখনো টেলিভিশন কেনার জন্য এনজিও থেকে নেওয়া কিস্তির টাকা পুরোটা শোধ হয় নাই। কিন্তু এসবই মফিজউদ্দিনের মনের কথা, মুখে সে কিছুই উচ্চারণ করে না। আশপাশের দোকানের লোকজনও চা খেতে আসে তার দোকানে। অনেকে ছোট ফ্লাক্স পাঠিয়ে একসাথে 3-4 কাপ চা নেয়। কাঁধের বাঁক রেখে মাঝে মাঝে তরকারিওয়ালারাও বসে বসে চা খায়। মফিজউদ্দিন এদের কাছ থেকে মাঝে মাঝে নিজের ঘরের জন্য তরকারি কিনে রাখে। রাস্তার দুপাশে সারি সারি দোকানের পেছনে যে ঘুপচি বস্তি ঘরগুলো আছে, সেসব ঘরের বৌঝিরাও আছে মাঝে মধ্যে। কেউ কেউ এখানে বসেই চা বিস্কুট খায়, কেউ ঘর থেকেই একটা টিনের মগ নিয়ে আসে, 2 কাপ চা আর বনরুটি কেক কিনে নিয়ে ঘরে যায়। আজ মফিজউদ্দিনের দোকানে পয়লা যে কাস্টমার আসে তাকে দেখে একটু খুশিই হয় সে। এই কাস্টমারের নাম আলতাফ মিয়া হলেও এখানে সবাই তাকে আলতা মিয়া নামেই চেনে। কবে আসলে আলতা মিয়া? মফিজউদ্দিনের গলায় আত্মীয় দর্শনের মতোই উচ্ছ্বাস ঝরে পড়ে। আইছি কাল রাত্রিরে। আর কইও না, কাল বাসে আসতে মেলা কষ্ট হয়েছে। সিট ছিল পেছনে, এমন ঝাঁকুনি খাইছি যে সারাটা শরীর ব্যথা হইয়া গেছে। রাত্রিরে মেসে আইসাই 2টা ভাত খাইয়া ঘুমায়া পড়ছি, নাইলে তো তোমার দোকানে রাত্রিরেই আইতাম। তা বাড়ির সব খবরাখবর ভালো? ধান কেমন হইল এবার? খারাপ না, মোটামুটি 6-7 মাসের ধান হইয়া যাইব। দোকানের সামনে একটা খালি রিক্সা এসে দাঁড়ায়। রাস্তার ধারে রিক্সাটা জুত মতো রেখে দোকানে ঢোকে সিরাজউদ্দিন। মুখটা তার ভার ভার আর চোখের নিচটা একটু ফোলা ফোলা লাগে। দোকানে ঢুকতে ঢুকতেই মফিজউদ্দিনকে বলে, 2 কাপ কড়া কইরা চা খাওয়ান মফিজ ভাই। বেঞ্চে বসেই আলতা মিয়াকে দেখে তার মুখভঙ্গি বদলে যায়। একটু আগের ভার ভার মুখটায় হাসি ফোটে। কবে আইছেন আলতা ভাই? এই তো কাল রাতে আইছি। তোমরা ভালো আছো? পরিবার কেমন আছে? আছে, সবাই ভালাই আছে। আপনি রিক্সা পাইছেন? এখনো পাই নাই, মালিক কইছে আজ বিকালে দিব। আলতা মিয়ার কথা শুনতে শুনতেই সিরাজউদ্দিন মফিজউদ্দিনের দিকে তাকায়, বলে, এটা কি চ্যানেল দিছো? খালি প্যাক প্যাক করতেছে, গান বাজনার চ্যানেল দাও। সিরাজের কথায় আলতা মিয়া আর মফিজউদ্দিন দুইজনেই টেলিভিশনের দিকে তাকায়। আসলেই তো গতকালকের কোনো পুরনো অনুষ্ঠান এখন পুনঃপ্রচার হচ্ছে। কঠিন কঠিন ভাষায় রাজনীতি নিয়ে কথা বলছে দুইজন। এইসব শুদ্ধ ভাষার কঠিন কথার বেশিরভাগেরই অর্থ বোঝে না এরা। চৌকি থেকে উঠে গিয়ে চ্যানেল বদলে দেয় মফিজউদ্দিন। এই টেলিভিশনের একটা রিমোট আছে, কিন্তু মফিজউদ্দিন সেটা ঘরে রেখে দিয়েছে। টেলিভিশন কেনার পর প্রথম কয়েকদিন দোকানে রেখেছিল। সবাই এমনভাবে রিমোট নিয়ে টেপাটেপি শুরু করেছিল যে টেলিভিশন নষ্ট হয়ে যাওয়ার ভয় দ্রুত সেটি ঘরে রেখে আসে সে। নিজের চৌকিতে ফিরতে ফিরতে সিরাজউদ্দিনকে জিজ্ঞেস করে, 2 কাপ কড়া চা খাবা? কি হয়েছে মিয়া, তোমার মুখটা এমন ফোলা ফোলা লাগতেছে কেন? সিরাজউদ্দিন তখন জগ থেকে গ্লাসে পানি ভরছিল। পানিটা এক ঢোকেই বিরাম না নিয়েই খেয়ে ফেলেছে। বলে, রাইতে ঘুমাইতে পারি নাই। ক্যা, তুমি তো কাল রাত 11টার দিকে আইলা। হ্যাঁ, তোমার এখান থেকেই তো সিগারেট লিয়া সোজা ঘরে গেছি। হাত মুখ ধুইয়া ভাত খাইয়া বিছানায় শরীরটা থুইছি, আর কি শুরু হয়েছে মাই। আলতা মিয়া আর মফিজউদ্দিন দুইজনেই নড়ে চড়ে বসে, চোখে মুখে কৌতূহল। কি এর মাইর? জিজ্ঞেস করে আলতা মিয়া। আর কোয়েন না, আমার ঘরের লাগা ঘরই তো গিয়াসের। আর বউরে এমন মায়ের মারছে কি আর কমু। আলতা মিয়া জিজ্ঞাসা করে, গিয়াস মানে ওই ফর্সা গাট্টা গোট্টা পোলাটা? বউরে পিটাইছে কে? সিরাজউদ্দিন বলে, আপনি তো গত 7-8 মাস আছিলেন না, জানেন না তো কিছু। গিয়াস এখন ইঞ্জিন রিক্সা চালায়। 350 টাকা মালিককে রোজ দিতে হয়। এরপর সংসারের খরচাপাতি আছে। ইঞ্জিনের রিক্সায় আয় রোজগার হয় না? জিজ্ঞাসা করে আলতা মিয়া। তা হয়, আস্তা দিন চালাইলে মালিকের টাকা দিয়া মোটামুটি সংসার ভালোই চলে। তয় একটা ঘটনা আছে। এই কথায় রহস্যের গন্ধ পায় মফিজ আর আলতা দুইজনই প্রায় একই সঙ্গে জিজ্ঞেস করে ওঠে, কি ঘটনা? সিরাজউদ্দিন গলা গম্ভীর করে অনেকটা জ্ঞানীর মতো ভঙ্গি করে বলে, ইঞ্জিন রিক্সা চালাইতে আরাম ঠিকই, তয়
আস্তা দিন চালাইলে শরীরে ব্যথা করে, হাডু আর কোমর টনটন করে। আলতা মিয়া বলে ওঠে, কি কও মিয়া, আমি তো আরো ঠিক করছি এইবার ইঞ্জিন রিস্কাই চালামু। না না, খবরদার, ভুলেও যেন এই কাম কইরো না। সিরাজউদ্দিন প্রায় চেঁচিয়ে ওঠে। তখন মফিজউদ্দিনের আর তর্স হয় না। গিয়াসের মায়ের নিয়ে কাহিনী শুনতে চায় সে। বউরে কি কারণে পিটাইলো গিয়াস। সে বলে, আরে তুমি আলতা মিয়ারে পরে বুঝাইও, আগে গিয়াসের কথা কও দেখি। তখন সিরাজউদ্দিন যা বলে তার মর্মার্থ এই যে গত রাতে গিয়াস ঘরে ফিরে খাবার পর বউকে বলে তার শরীরে অনেক ব্যথা, বিশেষ করে হাঁটুতে। কেননা ইঞ্জিন রিকশায় উটের কুঁজের মতো হাঁটু ভাঁজ করে বসে থাকতে হয়, ফলে দিন শেষে হাঁটু টনটন করে, কোমরও ধরে আসে। বউ যেন সর্ষের তেল গরম করে একটু মালিশ করে দেয়, কিন্তু বউ সে কাজে তৎপর হয় না। কেননা ইঞ্জিন রিকশা চালাতে শুরু করার 3 মাসের মাথায় গিয়াস কিস্তিতে একটা টেলিভিশন কিনেছে, সেই টেলিভিশনের ডিশের লাইনও নিয়েছে। গিয়াসের বউ তেল মালিশ করতে না ওঠার কারণ, টেলিভিশনে তখন জি সিনেমায় জি তার কোয়েল মল্লিকের সিনেমার শেষের ক্লাইম্যাক্স জমে উঠেছে তীব্রভাবে। গিয়াসের হাঁটু আর কোমরেও তখন ক্লাইম্যাক্স চলছে। বউ মালিশের জন্য গা করছে না দেখে রাগে তার শরীর জ্বলে ওঠে সহসাই। প্রথমেই সে টেলিভিশন বন্ধ করে দেয়, তারপর দুরুম দুরুম করে বউকে কিল মারতে থাকে, 2-4টে লাথিও মারে। এই টেলিভিশন আর ডিশের লাইন নিয়ে গিয়াসের বউ আশপাশের ঘরের বউদের সাথে বেশ একটু দেমাগ দেখাতো। বিশেষ করে সন্ধ্যায় অন্য ঘরের বউরা যখন তার ঘরে বোঝে না সে বোঝে না কিংবা জলনুপুর দেখতে আসতো। আজ সেই টেলিভিশনের জন্যই এমন মার তাকে খেতে হচ্ছে। গগনবিদারী চিৎকার শুরু করে সে। আশপাশের ঘরের পুরুষেরা সেই চিৎকারে সাহায্যের হাত বাড়াতে চাইলেও সিরাজউদ্দিনের বউ সহ অন্যরা যার যার স্বামীকে প্রথমে একটু বাধাই দেয়। জামাই বউয়ের গন্ডগোল যাবার কি দরকার। গিয়াসের বউয়ের এতদিনের ডাঁট তারা অনেক সহ্য করেছে, আজ সেই ডাঁট ভাঙার সুযোগ তারা এত সহজে হারাতে রাজি নয়। কিন্তু গিয়াসের বউয়ের চিৎকার ক্রমশ বাড়তেই থাকলে আশেপাশের সকল ঘর থেকেই লোকজন বেরিয়ে পড়ে। সিরাজউদ্দিন একদম লাগা ঘরে থাকে বলে সেই সবার আগে গিয়াসের ঘরে ঢোকে। তারপর মার থামানো, ঝগড়া থামানো, দুইজনকে বোঝানো, মিল করিয়ে দিয়ে নিজের ঘরে ফিরতে ফিরতে রাত 3টা বেজে যায়। ফলে সিরাজউদ্দিন পর্যাপ্ত ঘুম হয় না। ইচ্ছে করলে সে ভোরে রিক্সা নিয়ে না বেরিয়ে আরো কিছুক্ষণ ঘুমোতে পারত, কিন্তু তার একটা বান্ধা স্কুল ট্রিপ আছে। সে সকালে সময় মতো না গেলে বাচ্চাটা স্কুলে যেতে পারবে না। ঘুম ভালো করে না হবার কারণেই তার চোখের নিচটা ফোলা ফোলা। মফিজউদ্দিন এবার বুঝে যায় কেন সে দোকানে ঢুকেই 2 কাপ কড়া চা চেয়েছে। কিন্তু আলতা মিয়ার মুখটা কালো হয়ে যায়। তুমি এটা কি উনাইলা? আমি ভাবলাম 3-4 মাস তাহুম, একটু আরাম আয়েশ কইরা ইঞ্জিন রিস্কাই চালামু। সিরাজউদ্দিন বলে, ভুলেও যান এই কাম করেন না আলতা ভাই। এইবার আসার সময় আমার পরিবারও কইছে ইঞ্জিন রিস্কা নিতে, তুমি দেখি আমারে চিন্তায় ফালাইলা। দোকানে আরো একজন ঢোকে, জলিল শেখ। বয়স হয়তো বড় জোর 55-56 হবে, কিন্তু দাড়ি আর ভগ্ন স্বাস্থ্যের কারণে একটু বেশিই মনে হয়। তাকে দেখে সিরাজউদ্দিন আর আলতা মিয়া দুইজনেই সালাম দেয়। জলিল শেখ সালামের উত্তর দিয়া এক কোণে গিয়ে বসে। আলতা মিয়ার বাড়ির কুশলাদি জিজ্ঞেস করে। তখন সিরাজউদ্দিন বলে, আলতা ভাই, আপনি জলিল চাচারে জিগান, হ্যাঁ তো মুরব্বী মানুষ, হ্যাঁ আপনারে সত্য পরামর্শ দিব, জিগান তারে ইঞ্জিন রিস্কার সমস্যা কি। কিন্তু জলিল শেখ কিছু বলবার আগেই আলতা মিয়াই কথা বলতে শুরু করে। সে বলতে চায় যে সে অন্যদের মতো 12 মাসই রিস্কা চালক নয়। তার বাড়িতে তার যে জমি আছে তাতে তার মোটামুটি খোরাকি আসে। সে তো আসলে কৃষক। শুধুমাত্র তেল, সাবান আর ছেলে 2টার পড়ার খরচটুকু জোগাড় করার জন্য হালুডি শেষ করে সে বছরে 3-4 মাসের জন্য শহরে রিক্সা চালাতে আসে। এসব কথা বলার সময় তার চোখে মুখে সোনালি ধানের আভা দেখতে পায় সবাই। সে মুখ অন্য রিক্সাওয়ালাদের মতো রোদে পোড়া কুঁচকে যাওয়া মুখ নয়। বলা যেতে পারে রিক্সা চালানো তার শৌখিনতা। মাত্র 3-4 মাসের জন্য ইঞ্জিন রিক্সা চালালে তার কি এমন ক্ষতি হয়ে যাবে তা সে বুঝতে পারছে না। জলিল শেখ তখন বলে, শোনো আলতা মিয়া, ইঞ্জিন রিক্সায় আরাম আছে ঠিকই, তবে ব্যারামটাই বেশি। একেবারে সুন্দর কথা কইছে মুরব্বী, বলে ওঠে সিরাজউদ্দিন। জলিল শেখ আবার বলে,
একটানা 5-6 বছর যদি কেউ ইঞ্জিন রিক্সা চালায়, হায় পঙ্গু হইয়া যাইব। শৈলে তো কোনো নরণচরণ নাই, হাডু আর কোমর একেবারে শেষ। এবার কথা বলে ওঠে মফিজউদ্দিন। সে জানায়, যারা ইঞ্জিন রিক্সা চালায় তাদের প্রায় সকলেই তার দোকানে চা খেতে এসে যখন বসে, পাটা সোজা করে হাত দিয়ে মালিশ করতে থাকে। তারা মুখে তেমন কিছু না বললেও মফিজউদ্দিন বোঝে যে তাদের হাঁটুর মধ্যে কামড়ানি হচ্ছে। সিরাজউদ্দিন আর জলিল শেখ মাথা দুলিয়ে তার কথায় সায় দেয়। আলতা মিয়া দ্বিধায় পড়ে যায়। শরীরটা তো একটা ইঞ্জিন, একটা মেশিনের মতো, এর চালু না রাখলে জং ধরে যাব না। ইঞ্জিন রিক্সা চালাইলে জং ধরে রে ভাই। জলিল শেখ মুরব্বীর মতোই যেন তার অভিজ্ঞতা জানায়। আমরা যে রিক্সা চালাই হাতে পায়ে কত ব্যায়াম হয়। বৃষ্টির দিনে ভিজা পুইড়া রিক্সা চালাইলে একটু জর্জারি হয়, নাইলে আমাকে আর কোনো অসুখ আসেনি। চায়ে চুমুক দেবার জন্য একটু থামে, ফের শুরু করে। শীতকালে শীত লাগেনি আমাকে গায়ে। আর ইঞ্জিন রিক্সা যারা চালায় হেরা তো বৈশা থাকে, সাইড দিকে ঠান্ডা বাতাস সব যাইয়া হ্যাগো বুকে লাগে। কি মিয়া, আমি কি ভুল কইতাছি? সিরাজউদ্দিন প্রশ্ন তোলে। আলতা মিয়ার মুখ থেকে ধীরে ধীরে দ্বিধার মেঘ কাটতে শুরু করেছে। সম্মতিসূচক মাথা নাড়ে সে। সিরাজউদ্দিন খুশি হয় যেন আলতা মিয়াকে সঠিক পরামর্শ দিয়ে বিরাট কোনো বিপদ থেকে আগাম উদ্ধার করে ফেলেছে। আরো কিছু বলতে চায় সে, জানায়, ইঞ্জিন রিক্সায় তো কেবল শরীরের ক্ষতি না, মনেরও ক্ষতি। হাজারটা টেনশন। 2 দিন পর পর সরকার নতুন নতুন সিদ্ধান্ত নেয়। প্রথম দিকে তাদের মেসের কতজন হুজুগে পড়ে ঢাকায় ইঞ্জিন রিক্সা চালাতে চলে গেল। রোজগারও ভালোই করলো কয়েক মাস। তারপর হুট করে ঢাকায় ইঞ্জিন রিক্সা তুলে দিল সরকার। গলির রাস্তাতেও চালানো নিষেধ। কত রিক্সাওয়ালা যে ঢাকা থেকে ফিরে এসেছে। ঝোঁকের মাথায় কিস্তি নিয়ে যারা ইঞ্জিন রিক্সা কিনছিল তাদের অবস্থা তো আরো খারাপ। রিক্সা চালাইতেও পারে নাই, বেচতেও পারে নাই। এই শহরে এখনো ইঞ্জিন রিক্সা চলতে পারে ঠিকই, কিন্তু 2 দিন পর পরই ধরপাকড় চলে। পুলিশের সবচেয়ে বড় টার্গেট ইঞ্জিন রিক্সা। রিক্সার গতি বেশি, রিক্সাওয়ালাদের জোশও বেশি, আর তাই অ্যাক্সিডেন্টও করে বেশি। পুলিশ খেপে, সিএনজিওয়ালা খেপে, সাধারণ রিক্সাওয়ালা খেপে, চারপাশের সবাই কেমন খেপে থাকে। আর যাত্রী, বয়স্ক যাত্রীরা তো উঠতেই চায় না, উঠলেও পেছন থেকে জিকির তুলতে থাকে, আস্তে চালাও বলে। অল্প বয়সী যাত্রীরা বলে, আরো জোরে আরো জোরে। তার উপর রিক্সার চার্জ থাকা না থাকা নিয়েও আরেক ধকল। চার্জ দেওয়া নিয়ে কত অভিযোগ, ইঞ্জিন রিক্সার জন্য দেশে নাকি কারেন্ট কমে যাচ্ছে। কিছু গ্যারেজে অবৈধ কারেন্টের লাইনও আছে। এসব নিয়ে কত কিছু। এখন ঠিক হয়েছে জেনারেটরে ইঞ্জিন রিক্সার চার্জ দিতে হবে। আর রিক্সার কাগজপত্র ঠিক না থাকলে ট্রাফিক পুলিশ যদি ধরে তাহলে 1 মাসের সমস্ত কামাই শেষ। ফতুর হয়ে বাড়ি ফিরতে হবে। আলতা মিয়া, যে কিনা মূলত রিক্সাওয়ালা নয়, কৃষক, কিন্তু সামান্য ইঞ্জিন রিক্সা চালানোর লোভে পড়ে কল্পনায় নিজের ফতুর দশা কিছুতেই মানতে পারে না। সিরাজউদ্দিন আর জলিল শেখকে এই মুহূর্তে তার নিজের মায়ের পেটের ভাই বলে মনে হয়। এই মনে হওয়ার আনন্দে মফিজউদ্দিনকে সে বলে ওঠে, আরে আরো 2 কাপ চা খাওয়াও, দাম আমি দিমু। সিরাজউদ্দিন 3য় কাপ চা শেষ করেই আবার রিক্সা নিয়ে বেরিয়ে পড়ে। আলতা মিয়াও উঠে যায় গ্যারেজের দিকে। গ্যারেজের মালিককে সে গত রাতে ইঞ্জিন রিক্সার কথা বলেছিল, তার মত বদলানোর খবরটা এখনই না দিলে আজও বিকেলে রিক্সা মিলবে না। মফিজউদ্দিনের দোকানে বসে থাকে জলিল শেখ, মুখটায় চিন্তার ছাপ। এই লোকটাকে মফিজউদ্দিন কেন যেন শ্রদ্ধা করে। বয়সের কারণেই শুধু না, অন্যদের মতো না, লোকটা কেমন যেন জ্ঞানী মানুষের মতো কথা বলে সবসময়। আর চেহারার মধ্যেও কেমন একটা শান্ত ধীর স্থিরতার ছাপ আছে। লুঙ্গি আর পাঞ্জাবি পরে রিক্সা চালায়। কাপড়গুলো পুরনো, কিন্তু ময়লা থাকে না কখনোই। ভোরে বাড়ি থেকে বের হবার সময় চুল দাড়ি পরিপাটি করে আঁচড়ায়। মফিজউদ্দিন দেখেছে জলিল শেখের পকেটে একটা রুমাল আর চিরুনিও থাকে, কিন্তু আজ এমন চিন্তাক্লিষ্ট কেন তার চেহারা? দোকানে তৃতীয় কোনো লোক নেই দেখে ইতস্তত করে মফিজউদ্দিন জিজ্ঞেস করেই বসে, কিছু হয়েছে নি জলিল ভাই? মনটা বেজার বেজার কে? এই জিজ্ঞাসায় জলিল শেখ একটু চমকে ওঠে, যেন খুব যত্নে কিছু একটা গোপন করে রেখেছিল, এখন ধরা পড়ে গেল। একটা দীর্ঘশ্বাস যেন ছাড়তে গিয়েও ছাড়ে না। কারো সামনে দীর্ঘশ্বাস ছাড়তে ভালো লাগে না তার। এখন তাই সে তার 2 পায়ের ভঙ্গি বদল করে, ভাবে
মফিজউদ্দিনকে বলা যায় কথাটা। জলিল শেখ বলে, 2 দিনের বৈরাগী ভাতেরে কয় অন্ন। তারপর জলিল শেখ জানায়, এই রিক্সার গ্যারেজের মেসে থাকতো যে কায়ুম, সেই যে চ্যাংড়া করে ফর্সা হাসি খুশি ছেলেটা, রিক্সা চালাতো। শুধু মফিজউদ্দিন কেন, সবাই তো তাকে চিনত। 3-4 বছর এই গ্যারেজের রিক্সাই তো সে চালিয়েছে, এই দোকানেই ভোরের চা রুটি খেয়েছে। জলিল শেখের বাড়ি আর কায়ুমের বাড়ি পাশাপাশি গ্রাম। গত বছর কোরবানির ঈদের পর গ্রামে গেলে গ্রামের আরো কিছু মুরব্বী আর এই গ্যারেজেরও 2-1 জন রিক্সাওয়ালা, যাদের বাড়িও ওই একই গ্রামে, তো সবাই মিলে জলিল শেখের সেজ মেয়ের সঙ্গে কায়ুমের বিয়ের কথা তোলে। কায়ুম রাজি হয়। জলিল শেখও তো কয়েক বছর ধরেই একই গ্যারেজের সূত্রে কায়ুমকে চেনে। স্বভাব চরিত্র ভালো, বাজে কোনো নেশা নেই, সুতরাং জলিল শেখেরও কোনো আপত্তি থাকে না। বিয়ের জন্য 1 বছর সময় চায় কায়ুম। বাড়িতে নতুন ঘর তুলে বউ নিতে চায় সে। জলিল শেখও সময় চায়। 2 বছরও হয় নাই তার মেজ মেয়ের বিয়ে হয়েছে, হাতে টাকা পয়সারও টানাটানি। 2 পক্ষই সিদ্ধান্ত নেয় পরবর্তী রোজার ঈদের পর বিয়ে হবে। সবকিছুই ঠিকঠাক ছিল। এই ঘটনার মাস 2 পর কায়ুম জলিল শেখকে জানায় যে সে অটোরিকশা মানে টমটম চালাবে। অল্প কয়েকদিনের মধ্যে সে কোনো এক বন্ধুর কাছে টমটম চালানো শিখেও ফেলেছে। রিক্সা চালানোর চেয়ে পরিশ্রমও কম, আয়ও বেশি। জলিল শেখের তো আপত্তি করার কিছু নেই, তবু সে পরামর্শ দেয়, বৈধ কাগজপত্র আছে এমন গাড়ি যেন সে চালায়, রাস্তাঘাটে ট্রাফিকের হয়রানি তো কম নয়। এই সিদ্ধান্তের পর মাত্র 1 সপ্তাহ কায়ুম এই মেসে ছিল। শহরের অন্য কোনো এলাকায় টমটমের ড্রাইভারদের কোনো একটা মেসে সে গিয়ে উঠে পড়ে। অবশ্য যাবার আগে জলিল শেখকে বলে যায়, ঠিকানাও দিয়ে যায়। জলিল শেখ ভাবে, ঠিকই তো, এই মেসে সে তার টমটম কোথায় রাখবে, এটা তো রিক্সাওয়ালাদের মেস, রিক্সার গ্যারেজ। এরপরও বেশ কয়েকবার রাস্তাঘাটে কায়ুমের সঙ্গে তার দেখা হয়েছে। কায়ুমের পোশাক আশাক দেখে বোঝা যায় তার আয় রোজগার ভালোই হচ্ছে। জলিল শেখ মেয়ের ভবিষ্যৎ ভেবে নিশ্চিত হতে চায়। রোজার ঈদের তো আর খুব বেশি দিন বাকি নেই। সে নিজেও টাকা পয়সা জোগাড় কিছু করেছে আর কিস্তি নেওয়ার খোঁজ খবরও নিয়েছে। বড় জামাই আর মেজ জামাইও বিয়েতে সাহায্য করবে বলে তাকে ভরসা দিয়েছে। জলিল শেখের ছেলে 2টা ছোট, স্কুলে যায়, একজন 8-এ পড়ে আর একজন 5-এ। এদের ম্যাট্রিক পাস করাইতে পারলে আর রিক্সা চালাবে না সে, গ্রামে ফিরে যাবে। তার আশা ছেলেরাই সংসারের হাল ধরবে তখন। কিন্তু আরও একবার প্রমাণ হলো, মানুষ ভাবে এক, হয় আরেক। কায়ুম নাকি গত পরশুদিন গ্রামে গিয়ে তার মাকে দিয়ে জলিল শেখের বাড়িতে খবর পাঠিয়েছে যে সে এখন একজন অটো চালক, সুতরাং কোনো রিক্সাওয়ালার মেয়েকে বিয়ে করা তার পক্ষে সম্ভব নয়। সমাজে তার একটা ইজ্জত আছে। খবরটা শোনার পর থেকে জলিল শেখের চোখে সেজ মেয়ের চেহারাটা বারবার ভেসে উঠছে। পরপর 3 বার মেয়ে হবার পর মনে মনে একটু কষ্টই পেয়েছিল জলিল শেখ, কিন্তু 3টা মেয়ের মধ্যে এই সেজ মেয়েটাই রূপে গুণে সবচেয়ে সুন্দর হয়েছে। গ্রামে গাঁয়ে একবার বিয়ের কথা ঠিক হয়ে ভেঙে গেলে সেই মেয়েকে কি বিয়ে দেওয়া এত সহজ? এই ভাবনাই ভাবছে পরশু থেকে। মেসের কাউকেই কিছু বলে নাই সে। খবরটা জানাজানি হলে 2-1 জন হয়তো আগ বাড়িয়ে কায়ুমকে 2-4 কথা শুনিয়ে আসতে পারে। সবাই তো কায়ুমকে চেনে আগে থেকে। কিন্তু এসব চায় না জলিল শেখ। বিয়ে শাদী সবই আল্লাহর হাতে, জোর জবরদস্তি করে আর কি হবে। এখন নতুন করে মেয়ের জন্য আবার পাত্র খুঁজতে হবে। খবরটা শুনে মফিজউদ্দিনের মনটাও খারাপ হয়ে যায়। কায়ুমের উপর রাগই ওঠে তার। জলিল শেখ রে ওই গ্যারেজে মেসে সবাই অন্যরকম শ্রদ্ধা করে। তারই মেয়ের সঙ্গে একই গ্রামের মানুষ হয়ে এমন বেইমানির কাজটা করা কায়ুমের একদম উচিত হয় নাই। সে বলে, আল্লাহর একটা বিচার আছে জলিল ভাই। শুনছি মেইন রোডে অটোরিক্সাও চালাতে দিব না সরকার। অটোরিক্সার জন্য নাকি অনেক বাস ট্রাক অ্যাক্সিডেন্ট হয়। 2 দিনের বড় লোকই কই চইলা যাইব আপনি দেখেন। কারো জন্য কোনো বদ দোয়া করি না রে ভাই। তুমি কাউরে এই খবরটা বইল না, মায়াটারে ইজ্জতের সাথে বিয়া দেওয়া লাগবে। জলিল শেখ উঠে দাঁড়ায়। মনে হয় মফিজউদ্দিনকে মনের কথাটা বলতে পেরে মনটা সামান্য হালকা হয়েছে তার। কি যে কন জলিল ভাই, আমিও তো একটা বাপ। একটা পান এগিয়ে দেয় জলিল শেখের দিকে। জলিল শেখ পকেটে হাত দিয়ে টাকা বের করতে চাইলে মফিজউদ্দিন টাকা না নেবার ইশারা করে তাকে চলে যেতে বলে।
জলিল শেখ বেরিয়ে যাবার আগেই আরো 3 জন ঢোকে দোকানে। এরাও রিক্সাই চালায়, তবে অন্য এলাকার। মাঝে মধ্যে এখানে এসে চা খায়। 11:30 বেজে গেছে। এখন কাস্টমার বাড়বে। অনেকেই সেই ভোরে খেয়ে বেরিয়েছে। কয়েক ট্রিপ মারার পর এই সময়টায় খিদা লাগে। রুটিগুলো গুনে দেখে মফিজউদ্দিন। গতকাল রুটি দিয়ে গেছে, আজ এখনো আসেনি রুটির ভ্যান। তবে কেক আছে 2 প্যাকেট। চুলার আগুনটাও একটু বাড়িয়ে দেয়। নতুন করে কেটলিতে পানি দিতে হবে। বেশি করে দুধ চিনি দিয়া চা দাও দেখি ভাই। বাটার বন আসেনি? বসতে বসতে আরেকজন বলে ওঠে, এইটা কি দেখো, সিনেমা নাই কোনো চ্যানেলে? খলবল করে কথা বলে চলে 3 জনই। মফিজউদ্দিন বেশি করে দুধ চিনি দিয়ে চা দেয়, রুটি দেয়। এই বয়সের রিক্সাওয়ালারা হিসেব করে খরচ করে না। বিশেষ করে খাওয়ার সময় যা যা মন চায় খেয়ে ফেলে। সে দেখেছে বয়স যত বাড়ে হিসাবও তত বাড়ে। এদের চা রুটি দিয়ে টেলিভিশনের চ্যানেল বদলে দেবার জন্য চৌকি থেকে নামে মফিজউদ্দিন। একের পর এক চ্যানেল বদলায় আর জিজ্ঞাসা করে কোনটা তারা দেখতে চায়। এটিএন বাংলা চ্যানেলে এসে থামে। শাকিব খান আর অপু বিশ্বাসের সিনেমা দেখাচ্ছে। নিজের চৌকিতে ফিরতে ফিরতে খেয়াল করে মফিজউদ্দিন, এদের মধ্যে একজন আজ 3টে বন রুটি খেল। বাপ রে, খেতেও পারে কম না। সিনেমার আওয়াজ আর এদের কথাবার্তায় দোকানঘর গমগম করে ওঠে। বিরক্ত হয় না মফিজউদ্দিন। কথা বেশি বললেও এরা 3 জনে প্রায় 7-8 জনের খাবার খায়। চা বন রুটি তো খাই, চা সিগারেটও খায়। 2 দোকান পরের স্টুডিওর পিচ্চি ছেলেটা ফ্লাক্স নিয়ে এসে 4 কাপ চা লাগবে বলে তাড়া দিলে ব্যস্ত হয়ে পড়ে সে। ওরা সিনেমার দিকে চোখ রেখে খায় আর কথা বলে। কিরে, সকালে খাইয়া বাইরস নাই? 3 খান রুটি খালি যে? আর কইস না, ইয়া মোডা এক মহিলা বাচ্চা নিয়ে রিক্সায় উঠছে। বাসা এমন জায়গায় 2টা কালভার্ট পার হন লাগে। পুরুষ মানুষ হলে কইতাম বাই নামেন, কিন্তু মহিলা মানুষটা তো আর কন যায় না। জান্ডা একেবারে বাইর হয়ে গেছে। তুই নিলি কে? কইতি রিক্সা খারাপ? আরে ভাই, স্কুল ছুটির সময় তুই জানোস না মহিলারা কেমনে ও ভাই করতে থাকে। ঠিকই, এইটা একটা সময়, তুই যা ভাড়া চাইবি তাই পাবি। হাহা করে হেসে ওঠে 3 জনই। একজন বলে, আমার রিক্সায় এক জামাই বউ উঠছে, বুড়া না আবার জুয়ানো না। ওঠার পর থেকেই 2 জনেই শুরু করছে চিল্লানি, ওই মিয়া তোমার রিক্সা এত সুডো কে? তাহা তো কম নেও না, বৈশা তো আরাম নাই। আমি কই, আমারে কন কে? আমি তো রিক্সার মালিক না, মালিক রে গিয়া কন। আরে ভাই, এই গজরানি তো আমারও হুনন লাগে। তয় আসলেই কিন্তু রিক্সাগুলায় বৈশা আরাম নেই, বডি সুডো তো। কিশোরগঞ্জা রিক্সা আজকাল কিন্তু নেত্রকোনা রিক্সাও বডি সুডো বানায়। তয় কিশোরগঞ্জের সব রিক্সা কিন্তু ছোট না। টেহা বাড়াইলে বড় রিক্সাও মিলে। মালিকেরা কম টেহায় সুডো রিক্সা আনলে আমরা করবো কি? এমন সময় টেলিভিশনে বিজ্ঞাপন শুরু হলে ওরা খাওয়ায় মন দেয়। চায়ের রুটি ভেজায়, বিস্কুটও নেয় 2-1টা। মফিজউদ্দিনকে দোকানে খিচুড়ি রাখার জন্য অনুরোধ করে। মফিজউদ্দিন জানায় একা মানুষ বলে তার পক্ষে এত কিছু সামলানো সম্ভব নয়। এসব টুকটাক কথার ফাঁকে বিজ্ঞাপন শেষ হয়ে আবার সিনেমা শুরু হয়। 2-1টা সংলাপের পরেই গান। অপু বিশ্বাস আর শাকিব খান নেচে গেয়ে অস্থির। একবার উঁচু কোনো বিল্ডিং এর ছাদে, একবার স্পিড বোটে, একবার ফুলের বাগানে, আরো কত জায়গায় যে একটা গানের মধ্যেই ঘুরে ঘুরে বেড়ায় এরা, আর কতবার যে জামা কাপড় বদলায়। মুগ্ধ হয়ে টেলিভিশনের দিকে চেয়ে থাকে ওরা 3 জনই। একজন হঠাৎ বলে ওঠে, হ্যাঁ রে, অপু বিশ্বাস তো আগে মোটা সোটাই ছিল, এখন দেখি একেবারে কিশোরগঞ্জা রিস্কার বডির মতো আর শৈল সুড হইয়া গেছে। আগের লাহান আর ভালা দেখায় না তারে। শাকিব খানের লগে নাকি আর বিয়া হয়েছিল, শুনছি তো। আবার নাকি বিচ্ছেদ হয়েছে, একটা পোলা হয়েছে। তো বিচ্ছেদ হইল কে? বউর শরীর স্বাস্থ্য ভালো না দেখা আমাকে প্যাসেঞ্জারের মতো দশা হয়েছে শাকিব খানের। চৈরা শান্তি পায় নাই মনে হয়। 3 জনে আবার একসঙ্গেই হো হো করে হেসে ওঠে। একজন বলে, আহারে, বিয়ার পানি গায়ে পড়লে এমনিতেই মোটা হয় মাইনসে, নায়িকার হইল গায়ে উল্টা। আরো কিছুক্ষণ রঙ্গ তামাশা করে 3 জনেই উঠে দাঁড়ায়। এক একজন প্রায় 25-30 টাকা করে বিল দেয়। আরো 1-1.5 ঘন্টা হয়তো রিক্সা চালিয়ে এরা মেসে ফিরে পেট ভরে ভাত খাবে।
কথা ভাবতে ভাবতেই মফিজউদ্দিনেরও কেমন যেন খিদা খিদা লাগে। বাসা থেকে ভাত আসতে আরও দেরি হবে। একটার আজান দিলে ছেলের স্কুলের ছুটি হবে। ছেলে বাসায় গিয়া গোসল করবে, ভাত খাবে, তারপর বাটিতে করে বাপের জন্য ভাত নিয়ে আসবে। মফিজউদ্দিন ভাত খাবার সময়টুকুতে ছেলে বসে তার চৌকিতে, কাস্টমার এলে চা বানিয়ে দেয়, দু এক সময় চুলার জন্য চারকোলও ভেঙে দেয়। সারাদিন রিক্সাওয়ালাদের সঙ্গে থাকতে থাকতে মফিজউদ্দিনেরও নিজেকে মাঝে মাঝে রিক্সাওয়ালা বলে মনে হয়। এই দোকানঘরটাও তো একটা রিক্সার মতোই। রিক্সাওয়ালারা এদিক ওদিক নানা জায়গায় যায়, সারাদিন কত কত লোক যাত্রী সামলায়, আর তার এই দোকানে চা খেতে খেতে সেসব গল্প করে। কিন্তু রিক্সার মতো দোকানের তো চাকা নাই, তাইলে কি এই চুলাটাই তার চাকা? মফিজউদ্দিন নিজের আজব ভাবনায় নিজেই হাসে। হাসলেই বা কি, কথাটা কি মিথ্যা? সারাদিন কত রিক্সাওয়ালা আসে, টেলিভিশন দেখতে দেখতেই চা রুটি খায়, গল্প করে, তারপর আবার বেরিয়ে পড়ে। মফিজউদ্দিনের তো কোথাও যাবার উপায় নেই। সেই ভোরবেলা গোসল করে আগের দিনের বাসি ভাত খেয়ে এসে দোকান খোলে, আর রাত 11টায় বন্ধ করে। দোকানের টুকটাক কেনাকাটার জন্য আগের সপ্তাহে একদিন বাজারে যেত, এখন আর তারও দরকার হয় না। কেক রুটির ভ্যান আসে, চারকোল দিয়ে যায় এক লোক, চা পাতা, কনডেন্স মিল্ক আর চিনি কেনার জন্যও দূরে যেতে হয় না। কতদিন কোথাও যাওয়া হয় না তার। দোকানে বসে থেকে থেকে তারও কি ইঞ্জিন রিক্সাওয়ালাদের মতো পঙ্গু দশা হবে একদিন? এটা ভেবে হয়তো একটু শঙ্কা নিয়েই উঠে দাঁড়ায় সে। আর তখনই তার মনে হয়, হাঁটু জোড়া কি সত্যি একটু টনটন করছে আজ। পুরো দোকানটা এক ঝলক চেয়ে দেখতে গিয়ে ছোট্ট চৌকিটায় তার চোখ আটকে যায়। ভাবে, তবে সেও কি একটা কিশোরগঞ্জি রিক্সার যাত্রী? কিশোরগঞ্জি রিক্সার সিটের মতোই তার চৌকিটাও তো ছোট। রিক্সা ছোট হলে যাত্রীরা তবু রিক্সাওয়ালাকে গালমন্দ করতে করতে নেমে যেতে পারে, বড় সিট দেখে নতুন কোনো রিক্সায় উঠেও পড়ে। কিন্তু তার তো সেই উপায় নেই। অসহায় ভঙ্গিতে সে টেলিভিশনের দিকে চেয়ে থাকে। টেলিভিশনে তখন ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের বিজ্ঞাপনে এক দ্বিধাগ্রস্ত তরুণকে আত্মবিশ্বাসী হয়ে ওঠার পরামর্শ দিচ্ছে শাহরুখ খান। এতক্ষণ আমার কণ্ঠে শুনছিলেন ফারজানা সিদ্দিকীর গল্প প্রতিদিনের একদিন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান মন্তব্যের বাক্সে। ভালো লাগলে লাইকের অনুরোধ, বন্ধু বান্ধব পরিচিত জনের মধ্যে শেয়ারের অনুরোধ সেসবও রইলই। সাবস্ক্রিপশন করে নিলে পেতে থাকবেন নিত্য নতুন আপডেট, চ্যানেলের গল্প, উপন্যাস, আড্ডা ইত্যাদি কবে কখন কি চলছে সেই সবের। চলতে থাকুক আড্ডা, গল্প, ভাবনা, চেতনা। ভালো থাকুন সবাই, দেখা হবে আবার যথাসময়। আজ তাহলে আসি।